আসসালামু আলাইকুম। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাবা মা যেমন অনেক আদর করতো, ঠিক তেমনি পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করতাম আমরা ছোটবেলায়, তাহলে ভাই পেদানির অভাব হইতো না। আর আপনি যদি নিয়মিত খারাপ রেজাল্ট করতে থাকেন, তাহলে দেখবেন যে ভাই আপনার আর দামই দিবে না আপনার ফ্যামিলি থেকে। আপনি ভালো কথা বললেও তাদের মেজাজ খারাপ হবে, ফ্যামিলিতে কোনো দামই থাকে না। শাওমির অবস্থা হয়ে গেছে সেই রকম, একটার পর একটা বাজে ডিভাইস রিলিজ করতে করতে আমরা সবাই বিরক্ত শাওমির উপরে। বাট রিসেন্টলি তারা বেশ ভালো ভালো কিছু স্মার্টফোন রিলিজ করে মনে হয় আবার লাইনে চলে আসতেছে, যেমন রেডমি টার্বো 4। এবং এটা হচ্ছে 2025 সালে রিলিজ হওয়া প্রথম স্মার্টফোন। আর 2025 সালটা যেভাবে শুরু হলো ভাই রে ভাই, এরই বলে উস্তাদের মায়ের শেষ রাইতে, অবশ্য প্রথম রাত্রেই হয়েছে। যাই হোক, আমরা আজকে রেডমি টার্বো 4 এই ফোনটার খুঁটিনাটি সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে চলেছে। আপনারা তো আবার টেকনিক্যাল অনেক কথাবার্তা শোনেন না, স্কিপ করেন, এই জন্যই তো বলতে ইচ্ছা করে না। ভিডিও ছোট হলে আপনাদের জন্য সুবিধা হয়, কিন্তু ভাই অনেক ব্যাপার আছে যেগুলো আপনাদের শেখা দরকার, জানা দরকার। সুতরাং রিকোয়েস্ট করবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। অলরাইট, তো রেডমি টার্বো ফোনের দাম দিয়ে ভিডিওটা শুরু করি। এটা রিসেন্টলি চায়নায় রিলিজ হয়েছে এবং দাম ধরা হয়েছে 2000 RMB, যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করেন 35,000 টাকার আশেপাশে আসে চায়নাতে, বাংলাদেশে না ভাই। তো বাংলাদেশে তো এটা আনতে হবে, শিপিং কস্ট যুক্ত হবে, এরপরে আবার আরো অনেক চার্জ আছে, এরপরে যুক্ত হবে দোকানদারের লাভ। সব মিলাই এটার দাম যে কত হবে এটা বলা খুবই মুশকিল। সুতরাং আপনারা যদি এই ডিভাইসটা কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। আর হ্যাঁ, আপনারা যদি জেনুইন ইনট্যাক্ট বক্স চান, ফোনটা আগে কখনো কেউ ব্যবহার করে নাই, কোনো ডিফেক্ট নাই, একদম ফ্যাক্টরি সিলড ইনট্যাক্ট প্যাক, তাহলে টেক অ্যান্ড টক বিডি হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ। এই হচ্ছে রেডমি টার্বো 4। এবং একটা ডিসক্লেমার দিয়ে রাখি ভাই, রিসেন্টলি ইন্ডিয়াতে রিলিজ হয়েছে পোকো X7 Pro। ওই ফোনটা হচ্ছে এই ফোনটার বলা যায় যে মেলায় হারিয়ে যাওয়া ভাই, অবিকল একই রকম সবকিছু, 99% একই রকম। এটা শাওমির একটা বাজে পলিসি, ওরা একই ফোন ভাই বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে, এক এক দেশে এক এক রকম নাম দেয়। এটা আমার খুব একটা পছন্দ। অলরাইট, ডিজাইনটা অনেকের পছন্দ হবে, খুবই সিম্পল তারা ডিজাইনটা করেছে, এখানে আদিক্ষেতা করে নাই তেমন কিছু। পেছনে তারা গ্লাস ব্যবহার করেছে, তবে ম্যাট ফিনিশ, দেখতে খুবই জোস লাগে। আমাদের হাতের কালারটা কিছুটা সিলভার টাইপের, রেড কালারের একটা স্ট্রিপ আছে। ক্যামেরা হাউজিংটা খুবই সিম্পল, তবে এই ক্যামেরা হাউজিংটা আপনাদের কারো কারো চেনা চেনা লাগতে পারে। হ্যাঁ, এটা আইফোন 16 এর ক্যামেরা হাউজিং এর সঙ্গে বেশ খানিকটা মিলে যাচ্ছে। এনিওয়ে, ডিসপ্লেটা ফ্ল্যাট এবং এটার থিকনেস আজকালকার ফোনের চাইতে একটু বেশি, 8.1 মিলিমিটার, যেটা খানিকটা বাল্কি আপনার কাছে লাগতে পারে হাতে ধরার সময়। ওজন 205 গ্রামের আশেপাশে, এবং এতে IP68 এবং IP69 এর ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ প্রোটেকশন রয়েছে। 2 মিটার পানির নিচে আপনি 30 মিনিট চুবিয়ে রাখতে পারবেন এই ফোনটাকে। ফোনটা বক্সি শেপের, এটা আবার অনেকে পছন্দ করেন না, কারণ হাতে ধরতে একটু আনকমফোর্টেবল লাগে কারো কারোর জন্য। বাট এজগুলা তারা একটু ফাইন টিউন করেছে, আমার কাছে ওই রকম আনকমফোর্টেবল লাগলো না। এতটাই বক্সি শেপের যে এটাকে ফ্ল্যাট সারফেসে এমনিতেই রাখা যাবে। তারা এবার বেজেলের পরিমাণ অনেক অনেক কমিয়ে এনেছে, ডানে বায়ে উপরে দেখলেই বুঝতে পারবেন। বাট নিচের দিকের বেজেলটা তারা সিমেট্রিক্যাল করতে পারে নাই। আরেকটা জিনিস আমার চোখে লেগেছে, সেলফি ক্যামেরার কাট আউটটা না আর একটু ছোট হলে ভালো লাগতো। আমরা যে শাওমির ফোনে দেখি নাই ব্যাপারটা তা না, আমাদের হাতের নোট 10 প্রো ম্যাক্স এর কথাই ধরেন না, খেয়াল করে দেখেন এত ছোট ক্যামেরা হাউজিং, দেখতেই জোস লাগে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, ক্যামেরা হাউজিং গুলোর চারিদিকে RGB রিং লাইট রয়েছে। এটা যে কাজের কিছু তা না, তবে চার্জিং এর সময় বা নোটিফিকেশন আসলে এই বাতিগুলো জ্বলতে থাকে এবং দেখতে জোস লাগে, বিশেষ করে অন্ধকারে। 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দিছে। অ্যামোলেড তো দিবে, সেটা আমরা সবাই জানি। 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। বাট ডিসপ্লে নিয়ে অনেক কথাই বলা যাইতো, বাট আমি খুব বেশি ডিটেইলে যাব না ভাই, কারণ গুগলে সার্চ দিলে আপনারা এর নারী নক্ষত্র সবই জানতে পারবেন। বাট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কি, আমাদের কাছে মনে হয়েছে যে এই দামে আরেকটু ভালো ডিসপ্লে তারা চাইলেও দিতে পারতো। এটাকে আমি খারাপ বলছি না, 446 PPI ইউজ করেছে তারা এই প্যানেলে। টাইপিক্যাল ব্রাইটনেসও ভালো 1400 নিটস, আর হাই ব্রাইটনেস মোডে 3200 পর্যন্ত উঠতে পারে। হোয়াইট ভাইন এলন সাপোর্টও রয়েছে, এবং এর PWM ডিমিং 1920 হার্জ। তবে অন্যান্য ডিসপ্লেতে কালারগুলো যেমন একটু পাঞ্চি থাকে, কালারফুল থাকে, ভিভিড থাকে, ওই জিনিসটা স্লাইটলি আমি মিস করেছি এখানে। তবে এটাকেও কোনোভাবে খারাপ ডিসপ্লে বলা যাবে না। এটার হার্ডওয়্যার সেটআপটা খুবই খুবই ইন্টারেস্টিং। এখানে ব্যবহার করা হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট, মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 আলট্রা। এই চিপসেটটা কিন্তু 1 মাসও এখনো হয় নাই যে ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ হয়েছে এবং আমরা আমাদের হাতে ফোনও পেয়ে গিয়েছি। ভাই এইটারে মিড রেঞ্জের চিপসেট বললে না অন্যায় করা হবে, কারণ আগের যে ফ্ল্যাগশিপ চিপসেটগুলো ছিল তার কাছাকাছি কেন কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়েও গিয়েছে। সো
এইটাকে মানে ফ্ল্যাগশিপই বলা চলে আর কি এক অর্থে। এটা একটা অক্টাকোর চিপসেট, সেটা তো বলাই বাহুল্য, বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা কোরই কিন্তু কর্টেক্সের A725 এবং এটাই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইন্টারেস্টিং কেন? সবগুলো কর্টেক্স A725 হলেও 3টা ডিফারেন্ট ক্লাস্টারে 3টা ডিফারেন্ট ক্লক স্পিড রয়েছে এই অক্টাকোর চিপসেটে, যার মধ্যে একটা কোর রয়েছে 3.25 গিগাহার্টজের, যেখানে 1 মেগাবাইট L2 ক্যাশ রয়েছে। 3টা রয়েছে 3 গিগাহার্টজের সাথে 512 কিলোবাইটের L2 ক্যাশ, এবং 4টা রয়েছে 2.1 গিগাহার্টজের যাতে 256 কিলোবাইটের L2 ক্যাশ রয়েছে। এখন আপনি যখন ছোট ছোট অ্যাপগুলো চালাবেন তখন ওই হায়ার ফ্রিকোয়েন্সির কোরগুলো কিন্তু কোনো কাজই নাই তাদের, ওরা ঘুমিয়ে থাকবে। তখন লোয়ার ফ্রিকোয়েন্সির কোরগুলো অ্যাক্টিভেট হবে এবং আপনার ফোনে একটা ডিসেন্ট পারফরমেন্স দিবে। খেয়াল করে দেখেন এই চিপসেটটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারের। অলরেডি এই চিপসেটটা কিন্তু পাওয়ার কনজাম্পশন অনেক কম করে এবং হিট প্রডিউস খুব একটা করে না। এদিকে ক্লাস্টারগুলো সবই কিন্তু একই, কর্টেক্স A725। সো এই ফোনের হিট ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো, বাট এখানে একটা ঝামেলাও আছে। ঝামেলাটা কি? যেহেতু ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.25 গিগাহার্টজের মাত্র একটা কোর আছে এই চিপসেটে এবং বাকিগুলা লোয়ার ফ্রিকোয়েন্সির বা ব্যান্ডউইথের। এর ফলে যেটা হয়েছে সিঙ্গেল করে কিন্তু এই চিপসেটটা খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, বাট মাল্টি করে গিয়ে আবার ফাটাই দিছে ভাই। এটাকে স্ন্যাপড্রাগনের কোনো একটা প্রসেসরের সঙ্গে যদি তুলনা করতে হয় তাহলে স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে আমি তুলনা করতে পারি, যেটা আমার Xiaomi 14 Ultra-তে ব্যবহার করা হয়েছে। এবং কিছু কিছু জায়গায় ভাই 14 Ultra চাইতেও কিন্তু স্কোর এই ফোনে অনেক বেশি আসতেছে। Dimensity 8400 Ultra কিন্তু একটা ARM V9 ইনস্ট্রাকশন সেট বেসড চিপসেট। এখানে যে জিপিইউটা তারা ইউজ করছে ভাই, এইটা একটা অস্থির জিনিস, যেটা হচ্ছে G720 MC7, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1300 মেগাহার্টজ। আজকাল স্ন্যাপড্রাগনের 8L নিয়ে তো অনেক মাতামাতি হচ্ছে এবং তার যে Adreno 830 জিপিইউ রয়েছে তার চাইতেও কিন্তু ফ্রিকোয়েন্সি এটার বেশি। ক্যান ইউ বিলিভ দিস? আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চিপসেটের এক্সিকিউশন ইউনিট কিন্তু 8টা। সো ভাই এত কঠিন কথা বলবো না, সব কথার শেষ কথা হচ্ছে এই চিপসেটটা খুবই পাওয়ারফুল ভাই। সো এইটা যে এত কম দামে একটা ফোনে আমরা পাবো এটা চিন্তাও করতে পারি নাই। নর্মালি লাখ টাকার ফোনে এই চিপসেটটা ব্যবহার হওয়ার কথা বা আজকাল দেখতেছি আমরা। বাই দ্য ওয়ে আমাদের কাছে যে ইউনিটটা এসেছে এটার র্যাম হচ্ছে 12 জিবি এবং 256 জিবি হচ্ছে এর ইন্টারনাল স্টোরেজ, এবং অবধারিতভাবে এর যে র্যাম সেটা LPDDR5X এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে UFS 4.0। চিন্তা করেন ভাই, মানে এই দামের ফোনে আসলে আমার কাছে এখনো একটু অবিশ্বাস্য লাগতেছে। এখন বেশি খুশি হয়ে গেলে তো আবার বিপদ, আপনারা বলবেন যে ওই যে Xiaomi আবার চলে আসে। না ভাই, আপনি একটু খবর নিয়ে দেখেন, আসলে সত্যি ঘটনা। তার উপরের হার্ডওয়্যারে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ভেপর কুলিং। অলরেডি 4 ন্যানোমিটার চিপসেট, ক্লাস্টার গুলো সবই কর্টেক্সের A725। এরপরে এর ভেপর কুলিং চেম্বারের কারণে ভাই মানে গরম হয় না, এটা আমি বলবো না, বললে আবার মিথ্যা কথা বলা হয়ে যাবে, কিন্তু খুবই দ্রুত ঠান্ডা হয়ে যায় ভাই, যেটা গেমারদের জন্য আসলে একেবারে কি বলবো সোনায় সোহাগা। IR সেন্সর তারা এখানে ব্যবহার করেছে, যাদের বাসায় প্রচুর রিমোট চালিত যন্ত্রপাতি আছে তাদের বেশ কাজে আসবে। তবে আরেকটা জিনিস আমি একটু মিস করেছি এখানে, সেটা হচ্ছে Wi-Fi 7। Wi-Fi 6ই তারা দিয়েছে এর মধ্যে, এটাও যে খারাপ সেটা না, বাট Wi-Fi 7 দিলে একটু ফিউচার প্রুফ থাকতাম আর কি আমরা সবাই, কারণ কয়েক বছরের মধ্যে দেখা যাবে বাংলাদেশে Wi-Fi 7 অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে আরেকটা জিনিস এর হার্ডওয়্যারে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, সেটা হলো ব্লুটুথ 6.0। এই জিনিসটা নিয়ে খুব একটা কথাবার্তা কাউরে বলতে শুনি না যে আরে ব্লুটুথ দিছে এটার এমন কি। ভাই 6.0-তে অনেক অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে ব্লুটুথ। 5.4 এর চাইতে 6.0-র মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু একদম ড্রাস্টিক্যাল, আমি বলবো ড্রামাটিক্যালি তারা এবার বেশ বড় একটা আপগ্রেড নিয়ে আসছে। এখানে চ্যানেল সাউন্ডিং নামক একটা টেকনোলজি ব্লুটুথ ইউজ করতেছে 6.0-তে। সেন্টিমিটার লেভেলের অ্যাকুরেসি আপনি পাবেন পজিশনিং এর ক্ষেত্রে, বেটার স্ট্যাবিলিটি পাওয়া যাবে, বেটার ডেটা ট্রান্সফার রেটও পাওয়া যাবে, কিন্তু কম পাওয়ার কনজাম্পশন করে। আরেকটা জিনিসে কিন্তু ড্রাস্টিক্যাল চেঞ্জ আসছে ব্লুটুথ 6.0-তে, আর সেটা হচ্ছে ল্যাটেন্সি এবার অনেক কমে আসবে ভাই। এখন আমরা যে কোনো ফোন হাতে আসলে বলতে পারবো যে এতে ব্লুটুথ 6.0 নাই, যেটা আমরা টার্বো 4-এ প্রথম দেখতে পাচ্ছি। ব্লুটুথ 6.0-র কোনো ওয়্যারলেস হেডফোন আমাদের কাছে নাই ভাই, সুতরাং টেস্ট করে বলতে পারতেছি না, বাট যেগুলো আছে সেগুলো ইউজ করে দেখলাম যে সাউন্ড আউটপুট কিন্তু যথেষ্ট ভালো। যেমন আমরা QCY মেলোবাডস প্রো দিয়ে এটার আউটপুট টেস্ট করলাম, খুবই স্যাটিসফ্যাক্টরি আউটপুট পেয়েছি, এবং এর ওয়্যার্ড কানেক্টিভিটির যে আউটপুট সেটাও আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে। যেমন ভালো মনে হয়েছে আমাদের কাছে ফ্যাব্রি লাইফের এই উইন্টার জ্যাকেটগুলা এবং তাদের যে হুডি, ফুল স্লিভ টি শার্ট, উইন্টার কালেকশন রয়েছে। আপনারা চাইলে কিন্তু ফ্যাব্রি লাইফের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং TTPর কোড ব্যবহার করে ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেতে পারেন। সো এ বিগ শাউট আউট ফর আওয়ার ফ্যাশন পার্টনার
ফ্যামিলি লাইফ। অলরাইট, হার্ডওয়্যার নিয়ে ভাই অনেক কথাবার্তা বলে ফেলছি, এই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কিছু করার নাই ভাই, জিনিসটা তো আপনাদেরও বুঝাইতে হবে, তাই না? চলেন আমরা সফটওয়্যার বা পারফরমেন্স নিয়ে এবার একটু আলাপ করে আসি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, সেই সঙ্গে রয়েছে HyperOS 2.0। এটা একটা চাইনিজ রমের ফোন, সুতরাং অবধারিতভাবে অনেক ব্লটওয়্যার পেয়ে যাবেন, যেটা চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন। বাট চাইনিজ রম হওয়াতে আমরা কোনো ইস্যু এখনো পর্যন্ত খেয়াল করি নাই। মানে আগের দিনের Xiaomi ফোনে খেয়াল করে দেখবেন চাইনিজ রম হইলে ওতে গুগল প্লে স্টোর ইনস্টল করতে কি যন্ত্রণা হইতো ভাই, আর এখন মানে 30 সেকেন্ডের একটা কাজ। আর এই HyperOS নিয়ে অনেক কথাবার্তা শুনতেছি, আমার কাছে না HyperOS 1 এর সঙ্গে 2 যে অনেক বেশি পার্থক্য মনে হয়েছে সেটা না, আমার মনে হয় আরেকটু বেশি সময় ধরে ফোনটা ব্যবহার করা দরকার, তাহলে আমি আপনাকে বোঝাইতে পারতাম যে পার্থক্যটা মূলত কোথায়। বাট মানে মেজর কোনো ড্রব্যাক আমি এখনো পর্যন্ত দেখি নাই, এবং যথেষ্ট ফ্লুয়েন্ট এবং বাটারি স্মুথ পারফরমেন্স পেয়েছি। AnTuTu টেস্ট করেছিলাম আমরা, স্কোর পেয়েছি 17,22,283। চিন্তা করে দেখেন ভাই, একটা মিড রেঞ্জের ফোন, তার স্কোর 2 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। সামনে আমরা আর কি দেখতে যাচ্ছি, এটা চিন্তা করে আমি শিহরিত ভাই। এনিওয়ে, গিগবেঞ্চের স্কোর এসেছে সিঙ্গেল করে 1598, যেটা বলেছিলাম আপনাদেরকে যে সিঙ্গেল করে স্কোর কম আসে, এবং মাল্টি করে আবার এখানে ফাটাই দিচ্ছে 6173, যেটা স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চাইতেও কিন্তু বেশি। আপনাদের বেশি কিছু আমি বলবো না, শুধু এই চার্টটা দিকে একটু খেয়াল করে দেখেন। 1.5-2 লাখ টাকার ফোনের যে স্কোর, তার কাছাকাছি চলে গেছে কিন্তু এই মিড রেঞ্জের ফোনটা। ইভেন মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা সব ফোনের একটা তালিকা আমরা করেছি, খেয়াল করে দেখেন। প্রথম স্থানে রয়েছে Vivo X200, যার দাম 1,40,000 টাকা, এবং Dimensity 8400 মানে Redmi Turbo 4 চলে এসেছে 2 নম্বরে, এত কম দিয়ে। এর প্র্যাকটিক্যাল লাইফের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু জোস পেয়েছি আমরা। মানে এর যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন, সেটা কিন্তু কথা রেখেছে। আমরা বাটারি স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ল্যাগ বা হিকআপ পাই নাই। মাল্টিটাস্কিং ছিল খুবই এনজয়েবল। অ্যাপ সুইচিং গুলো খেয়াল করে দেখেন, কোনো ল্যাগ নাই, কোনো স্ট্যাটার নাই, কোনো অ্যানিমেশন ডিলে নাই, সবকিছু মিলিয়ে মানে ফ্ল্যাগশিপ টাইপের একটা পারফরমেন্স আমরা এর কাছ থেকে পেয়েছি। একই কথা বলা যায় গেমিং এর জন্য। আমরা লম্বা সময় গেমিং করার পরেও কিন্তু এর টেম্পারেচার 40 থেকে 45 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে, এবং খুব দ্রুত ঠান্ডাও হয়ে গিয়েছে। ব্যাটারি কনজাম্পশন আমাদের টেস্টিং এ মডারেট মনে হয়েছে, এবং এটার গেমিং পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি ছিল। আমরা কল অফ ডিউটি, পাবজি, অ্যাসফল্ট 9 এই সমস্ত গ্রাফিক ইন্টেন্সিভ গেম ট্রাই করেছি, আর এর পারফরমেন্স দুর্দান্ত ছিল। এটা বেসিক্যালি তো মানে গেমারদের জন্য টার্গেট করে বানানো হয় না, কিন্তু যেহেতু খুবই পাওয়ারফুল একটা চিপসেট এর মধ্যে আছে, গেমিং করতে পারবেন কোনো ইস্যু ছাড়াই। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এখানে তারা ব্যবহার করেছে, যেটা সোনির LYT600 অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। অবশ্য আলট্রা ওয়াইডে কোনো OIS নাই। সেলফি শুটার হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের একটা সেন্সর। ওয়েল, এটা পিকচার কোয়ালিটি ডিসেন্ট, আমি এটাকে খুব ভালো বলতে পারছি না, আমার প্রত্যাশা আরো ভালো ছিল। তবে কেন জানি মনে হচ্ছে Redmi Turbo 4 না ক্যামেরাতে খুব একটা মনোযোগ দেয় নাই Xiaomi, কারণ এটা পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন। এনে ছবির কোয়ালিটি ডিসেন্ট, কিছু কিছু ছবি অনেক ওয়াশড আউট মনে হয়েছে আমাদের কাছে, একটু কন্ট্রাস্ট কম মনে হয়েছে, ডাইনামিক রেঞ্জও আসলে খুব একটা স্যাটিসফ্যাক্টরি মনে হয় নাই। সবথেকে বেশি চোখে লেগেছে এর মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড শুটারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখে। কালার টোন থেকে শুরু করে এক্সপোজার কন্ট্রোল সবকিছু আলাদা। সত্যি বলতে কি, এর আলট্রা ওয়াইড সেন্সরের ছবির কোয়ালিটি আমার একদম পছন্দ হয় নাই। মেইন সেন্সর মোটামুটি চলে, আর হোয়াইট ব্যালেন্সটা খুবই কম, বিশেষ করে লো লাইটে। তবে হ্যাঁ, পোর্ট্রেট ফটোগ্রাফিতে এর সাবজেক্ট সেপারেশনটা আবার বেশ ভালো পেয়েছি, আর কালারগুলো কেন জানি একটু মরা লাগলো আমার কাছে। ওয়ার্ম টোনটা অতিরিক্ত বেশি, জিনিসটা খুব চোখে লাগে। স্কিন টোনটা কোনোভাবে ন্যাচারাল আমার কাছে মনে হয় নাই। তবে মানুষ বাদে আপনি যদি অন্যান্য প্রাকৃতিক কোনো কিছু ছবি তোলেন, তখন আবার ভালো লাগবে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ। এখানেও ওই একই সমস্যা দেখলাম, কন্ট্রাস্ট কম, হোয়াইট ব্যালেন্সে গন্ডগোল আছে, এক্সপোজার কন্ট্রোলিং এও গন্ডগোল। তবে যেহেতু OIS রয়েছে, সুতরাং বেশ স্টেবল ফুটেজ পাবেন। সো ক্যামেরার ফলাফল হচ্ছে, সরি Xiaomi, আমার পছন্দ হয়নি। বাট পছন্দ হয়েছে যেটা ভাই, সেইটা হচ্ছে এর ব্যাটারি। ও মাই গড, 6550 mAh এর ব্যাটারি এর মধ্যে তারা ইউটিলাইজ করেছে, এবং তারপরেও কিন্তু ফোনটা অতটা যে মোটা তাও না। এই ফোনের মধ্যে এই ম্যাসিভ সাইজের ব্যাটারি ব্যবহার করা সম্ভব হয়েছে কার্বন সিলিকন টেকনোলজির কারণে। তার মানে হচ্ছে সামনে আমরা আরো বড় ব্যাটারি দেখতে চলেছি। এনিওয়ে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে বক্সের মধ্যে। একটা চার্জিং ব্রিকও পেয়ে যাবেন, 45 মিনিটে আপনি এটাকে ফুল চার্জ করতে পারবেন। ওয়েল, ব্যাটারি ব্যাকআপ ভাই স্যাটিসফ্যাক্টরি, এইটা নিয়ে কোনো কথা হবে না। আপনি অনায়াসে 7 থেকে 8 ঘন্টার মতো SOT
পেয়ে যাবেন। আপনি হেভি ইউজার হন বা নর্মাল ইউজার হন, আপনি একদিনে এই ফোনের চার্জ শেষ করতে পারবেন না। স্টেরিও স্পিকার নিয়ে আমার কিছু অবজারভেশন আছে। কোয়ালিটি ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তবে ফুল ভলিউমে ভাই সাউন্ড ডিস্টোর্ট করে, এটা আসলে খুবই বিরক্তিকর। তবে এর যে হ্যাপটিক ফিডব্যাক মানে ভাইব্রেশন মোটর, ওইটার কোয়ালিটি আবার জোস ছিল। এবার কিছু অসুবিধার কথা বলি ভাই। প্রথমত এখানে কিন্তু 3.5 মিলিমিটার কোনো হেডফোন জ্যাক পোর্ট নাই। এর ফলে যেটা হবে, যারা গেমার রয়েছেন তাদের একটু অসুবিধা হবে, যদিও কনভার্টার ইউজ করে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, তবে আমার মনে হয় থাকলে ভালো হতো। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে বেশ স্লো মনে হয়েছে। পাশাপাশি এটার যে পজিশন, এটা অতিরিক্ত নিচে হয়ে গেছে। আমার মনে হয় আর একটু উঁচুতে হলে জিনিসটা আরো ভালো হতো। আরো অনেক অসুবিধার কথা বলা যায় তো, কিন্তু ফোনের দাম তো খুব একটা বেশি না, মানে লাখ টাকার ফোন হইলে অবশ্যই এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ধরতাম আমি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো রেডমি টার্বো 4? আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো, আর আজকের রিভিউতে আমরা কি কি জিনিস মিস করে গিয়েছি সেটাও চাইলে কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে, এখনই করে ফেলুন। যারা ভবিষ্যতে আমাদের ভিডিওর আপডেট সবার আগে পেতে চান, তারা নোটিফিকেশনটা অন করে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।